শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব আর একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা আমাদের প্রতিনিয়ত পরীক্ষায় এসে থাকে। এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। তো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর পরিচিত হতে গেলে আমরা আরো বেশ কিছু জিনিসের সাথে পরিচিত হব। তা আমরা দেখি আগে এখানে আমি একটা কি সূত্র লিখেছি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরে। তো একটু দেখো, এই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরকে আমরা কেডি দ্বারা প্রকাশ করি এবং এই জিনিসটাকে আমরা সূত্র হিসেবে আমরা এটা লিখতে পারি যে ভেক্টরিক্যাল ভোল্টেজ, এখানে ভেক্টরিক্যাল ইনডিউসড ভোল্টেজ বলতে পারো, ইন ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং, সে সাথে নিচে অনুপাত আকারে দেওয়া ভেক্টরিক্যাল ভোল্টেজ ইন কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং। এখন আমাদের তো এই ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং এবং কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং এই দুটো জিনিসের সাথে এখনো পরিচিত হওয়া হয়নি। তো আমরা এই দুটো জিনিস যদি একটু পরিচিত হতে চাই তাই একটু মনোযোগ দিয়ে দেখবে যে যদি ধরো আমাদের এটা যদি হয় আমাদের আর্মেচার, এখানে যদি ধরো একটা যদি পোল ধরো এবং এর মাঝে কয়েলগুলো এইভাবে পেঁচিয়ে বিদ্যমান করে দেওয়া আছে। একই পোলের মাঝে ওয়াইন্ডিং গুলো যদি বিদ্যমান থাকে তাহলে সেটা হয়ে যায় আমাদের কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং। তাহলে ভাই এটা তো আমরা জানি কনসেন্ট্রেটেড বুঝলাম, তাহলে ডিস্ট্রিবিউটেড কোন না? মনে করো তোমার এই যে এই কয়েলে মনে করো 50 ভোল্ট উৎপন্ন হবে, মনে করো তোমার এই কয়েলটাতে 50 ভোল্ট উৎপন্ন হবে। তো এই যে একই কয়েলের ভিতরে একই কানেকশনের ভিতরে 50 ভোল্ট উৎপন্ন হচ্ছে, এইটা হচ্ছে আমাদের কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং। এই 50 ভোল্টটা যদি একই জায়গায় ওয়াইন্ডিং না থেকে যদি ভিন্ন ভিন্ন স্লটে কানেক্টেড থাকে তাহলে সেটা হয়ে যাবে ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং। দেখো যদি আমাদের এই ব্যাপারটা থাকে এরকম যে একটা স্লটে না দিয়ে পাশাপাশি স্লটগুলোতে কানেক্ট করে দেওয়া, দেখো যদি এমনটা হয় তাহলে এইখানে কিছু থাকলো, এখানে কিছু থাকলো, এখানে কিছু থাকলো, একই পরিমাণ ওয়াইন্ডিং এখানে ভাগ করে তিনটা ভাগে দেওয়া হলো। এই যে ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে ভাগ করা, আর কনসেন্ট্রেটেড মানে একত্রিত অবস্থান করানো। তো এই যে দেখো একত্র অবস্থান করানো সেই 50 ভোল্ট, এটা হচ্ছে আমাদের কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং। আর এই 50 ভোল্টটা এই তিনটা ভাগে ভাগ করে উৎপন্ন করা হচ্ছে। এই তিনটা এর যোগফল মিলে কিন্তু আমাদের আসবে কি 50 ভোল্ট। এই তিনটা ওয়াইন্ডিং এর ভোল্টে যোগ হয়ে আমাদের আসবে 50 ভোল্ট। তো এই যে এই ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং এর এভারেজ উৎপন্ন ভোল্টেজ এবং ভেক্টরিক্যাল উৎপন্ন ভোল্টেজ এবং এই কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং এর ভেক্টরিক্যাল ভোল্টেজ, এই দুটোর অনুপাতই হচ্ছে আমাদের কি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। তো এখন আমরা তাহলে কেন এটা যদি সেমই আসতো, এটা 50 ভোল্ট উৎপন্ন করছে, এটা 50 ভোল্ট উৎপন্ন করছে, তাহলে অনুপাত আকারে দিলে তো 1 চলে আসে। ব্যাপারটা কেমন না? তাহলে তবুও কেন ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা নির্ণয় করতে হবে? তো যখন পাশাপাশি স্লটে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা ভাগ করে দেওয়া হয় তখন এদের মাঝে কিন্তু স্বাভাবিক এখানে একত্রিত অবস্থায় কি যে ভোল্টেজটা উৎপন্ন করতো এটার কিছু ফেজ অ্যাঙ্গেল তৈরি হবে। পাশাপাশি স্লটের ভিতরে কিছু স্লট অ্যাঙ্গেল ব্যবধান বেড়ে যায়। মনে করো এই যে স্লট দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল মনে করো বিটা। তাহলে এই যে স্লট অ্যাঙ্গেল, এই স্লট অ্যাঙ্গেল গুলোর কারণে আমাদের কি এই ডিস্ট্রিবিউশন ওয়াইন্ডিং এ 50 ভোল্ট পুরোপুরি আসতে সক্ষম হয় না, যার কারণে আমাদের এই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা বের করে আমাদের একটা অ্যাকুরেসি তৈরি করা হয় যাতে আমরা বুঝতে পারি যে আমাদের একটা অল্টারনেটরের জন্য এর ডিস্ট্রিবিউশন ওয়াইন্ডিং কি অবস্থা এবং এই কারণে আমাদের দক্ষতাটা বা আউটপুট ভোল্টেজটা কিরকম আসে সেটা নির্ণয় করা যায়। তো এই ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং এবং কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং এর সাথে আমরা পরিচিত হলাম। আমরা এখন এখানে এই যে দেখো এখানে কি একটা স্লটের ভিতরেই কি পাশাপাশি একটা স্লটের ভিতরেই আমাদের কি ইএমএফ উৎপন্ন করতেছে, এটাকে বলতেছি আমরা কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং। আর এটা পাশাপাশি স্লটে ভিতরে ওয়াইন্ডিং গুলো অবস্থান করে আমাদের কি উৎপন্ন করছে, ইএমএফ উৎপন্ন করছে। তাহলে আমরা কি বলতে পারি না এই সূত্রটাকে, দেখো এই সূত্রটাকে কি আমরা বলতে পারি না যে উপরে লিখলাম পাশাপাশি স্লটে উৎপন্ন ইনডিউসড ইএমএফ, পাশাপাশি
আর এটা যেহেতু একই স্লটে, এটা কোনো ভাগ করা হয়নি, তাহলে আমরা এটাকে বলতে পারি কি একই স্লটে। তাহলে আমরা এখন পাশাপাশি কয়েলের স্লটে উৎপন্ন ভোল্টেজ নির্ণয় করব, সেই সাথে একই স্লটে উৎপন্ন ইএমএফ নির্ণয় করব। এখন আমরা এখানে যে দেখতে পাচ্ছি স্লট কিন্তু এরকম একটা দুইটা তিনটা বা একটা দুইটা একটা এরকম থাকে না, স্লট কিন্তু থাকে অনেক সংখ্যক। তো অনেক সংখ্যক স্লট হলে তাহলে সেখান থেকে আমরা কয়টা স্লট নিয়ে কাজ করব? তোমাদের বইতে 4টা স্লট নিয়ে কাজ করো, আমরা ওই 4টা স্লট নিয়ে কাজ করব। দেখো প্রথমে আমরা কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং এর জন্য কাজ করি, দেখি কি পাওয়া যায়। আমরা এখানে একটা চিত্র আঁকি, এই ব্যাপারটা না বুঝে থাকলে পজ করে তোমরা এটা একটু ক্লিয়ার করে নিও। এখানে একটা চিত্র আঁকবো, আমরা এটা মুছে দিচ্ছি এখন। তো আমরা এখানে কিছু ওয়াইন্ডিং অঙ্কন করলাম, যে এই যে এখানে যে ওয়াইন্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং। আর পাশাপাশি স্লটগুলোতে অবস্থান করার জন্য যে আমরা ভেক্টরিক্যাল ইএমএফ নির্ণয় করব, সেটা হচ্ছে আমাদের এই যে এই জায়গার ইএমএফটা। তো একটু দেখো, আমরা এখানে যদি পয়েন্ট করি যে কোনটা কোন রকমের, একটু খেয়াল করে দেখো। তো আমরা এই পুরোটাকে আমরা বলতে পারি ইএস, এটাকেও বলতে পারি ইএস। তাহলে এগুলো সব কি হয়ে যাবে? ইএস হয়ে যাবে। যদি তাই হয় তো আমাদের এখানে আমরা যদি এখানে একটা অ্যাঙ্গেল উৎপন্ন করি, এটাকে বলা হবে বিটা কোণ। আর মনে রাখবা এই বিটা কোণটাকে আমরা উল্লেখ করছি স্লট অ্যাঙ্গেল দ্বারা। এখানে যদি বিটা লিখি তাহলে এখানে থাকবে হচ্ছে কি, এটাকে আমরা বলতেছি স্লট অ্যাঙ্গেল। এই যে তোমাকে আমি বলেছিলাম ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং এর ভিতরে যে পাশাপাশি স্লটে যে অবস্থান করবে, তখন স্লটের মাঝে কিন্তু কিছু কৌণিক ব্যবধান চলে আসবে। তোমরা আরো বেশি বুঝতে পারবা যে এই দিক দুটো বরাবর যদি আমরা একটা সোজা টানি, এই যে এখানে যে প্রতিটা কোণ উৎপন্ন করছে, এগুলো কিন্তু সবই স্লট অ্যাঙ্গেল। এখানে প্রতিটা কোণে কিন্তু স্লট অ্যাঙ্গেল বিদ্যমান রাখছে। তো আমরা ওই বিষয়টা এখন না দেখে আমরা দেখি আমাদের ইকুয়েশনটা কিভাবে আসে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই কোণটা হচ্ছে বিটা কোণ, এটা হচ্ছে আমাদের ইএস ভোল্ট। আর আমাদের এই যে ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং এর এখানে যদি লব্ধি ভোল্টটা আমরা নির্ণয় করতে চাই, লব্ধি ভোল্টেজটা যদি নির্ণয় করতে চাই, এইটাকে আমরা বললাম কি যে ই আর, আমরা এটাকে ই আর বললাম, ভেক্টরিক্যাল এই মানটাকে আমরা বললাম ই আর। তো এখন আমরা ইকুয়েশন সলভ করব। ইকুয়েশন সলভ করার জন্য আমাদের একটা থার্ড পারসনের সাহায্য নিতে হবে। এটা আমরা মোটামুটি অনেকটা বলতে পারি যে ধরো আমাদের তোমাদের বইতে এই বরাবর এটা করে দেওয়া, আমি তোমাদের এখানে বোঝার সুবিধাতে করে দিচ্ছি, তোমরা একটু কাইন্ডলি বুঝে নিবা। তো দেখো আমাদের এই বরাবর যদি একটা লম্ব টানা হয়, এই বরাবর যদি একটা লম্ব টানা হয়, একটু খেয়াল করে দেখো, আমার এই পুরোটার ভ্যালু হচ্ছে ইএস, আমার এই পুরোটার ভ্যালু হচ্ছে ইএস। কিন্তু যখন এর মাঝ বরাবর একটা, এই বিন্দু থেকে এই বরাবর একটা লম্ব দূরত্ব টানা হবে, এই লম্ব দূরত্বের কারণে কিন্তু আমাদের এই পুরোটা জিনিস কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। কিরকম ভাগ? যে এই জায়গার মানটা কিন্তু তখন হয়ে যাবে কি ইএস বাই 2। এই ইএস পুরোটার মানে ইএস, তাহলে অর্ধেক করলে ইএস বাই 2। যদি তাই হয় তাহলে এখন আমার প্রশ্ন তোমার কাছে যে আমার এই পুরোটা স্লটের অ্যাঙ্গেল হচ্ছে বিটা, তাহলে এইটা যখন অর্ধেক করা হবে তখন এই জায়গার কোণটা কি হয়ে যাবে বলো তো? বিটা বাই 2, তাই তো? তো বিটা বাই 2 যদি হয়ে যায়, আমরা এখানে এখন একটা জিনিস খেয়াল করে দেখব যে এখানে কিছু পয়েন্ট অফ ভিউ করে দিই। ও, এখানে দিলাম এ, এখানে দিলাম বি, এখানে দিলাম সি, এখানে দিলাম ডি, এখানে ই, আর এখানে একটা পয়েন্ট প্রয়োজন, সেটা হচ্ছে এফ। তাহলে একটু মনোযোগ দিয়ে দেখো, এটা যদি আমাদের এ হয়, তাহলে এই কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং হচ্ছে আমাদের এগুলো সব। তাহলে যদি তাই হয়, একটু মনোযোগ দিয়ে দেখো, আমরা এই কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং এর ভিতরে এটা ভেক্টরিক্যাল মান বের করার জন্য আমরা এখানে ও, এখানে এ, এখানে যদি ধরি জি, এখানে যদি ধরি জি, তাহলে ও জি এ, এটাকে নেওয়ার পরে আমরা কি পাই দেখো, একটা জিনিস মনে রাখবা যে আমার এখান থেকে লম্ব দূরত্ব টানা হয়েছে, তার মানে আমার এখানে একটা সমকোণ উৎপন্ন হবে। লম্ব দূরত্ব মানে কি? এখানে কোন কোনটা বিদ্যমান থাকবে? অবশ্যই সমকোণ। তো যদি সমকোণ বিদ্যমান থাকে, দেখো আমি এখন এখান থেকে এই ওজি থেকে, ওজি এ থেকে আমরা বলতে পারি
ও জি এ থেকে বলতে পারি যে আমাদের এখানে যদি সাইন বিটা বাই 2 হয়, সাইন বিটা বাই 2, এই সাইন বিটা বাই 2 কেন নিলাম? একটা জিনিস মনে রাখবা, এখানে যে ওয়াইন্ডিং গুলো বসানো হয়েছে এই পাশাপাশি স্লটের মাঝে হয়তোবা কিছুটা অ্যাঙ্গেল দূরত্ব আছে, কিন্তু যখন তুমি এটাকে একটু দূরত্ব ব্যবধানে দেখবা, এখান থেকে না দেখে একটু দূরে থেকে যখন দেখবা, তখন দেখবা এটা প্রায় বৃত্তের মতো অবস্থান করছে। তো আলটিমেটলি আমাদের এখানে ধরা হয় যে এই বিন্দু থেকে এখানে প্রতিটা ইএস এর সাথে কি যে দূরত্ব অতিক্রম করছে এগুলো সবই কি আর, এগুলো সবগুলোর মানে কি আর হয়ে যাবে। তো যদি তাই হয় তাহলে এখন আমার প্রশ্ন তোমার কাছে, তো আমরা এই জায়গায় যে জিনিসটা দেখলাম যে এখানে বিটা বাই 2, এখানে আমরা একটা থিটা অবস্থান করেছি, আর এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি সমকোণ। এই সমকোণের বিপরীত বাহুকে আমরা কি বলি? অতিভুজ। এবং যে কোণটা ধরা হয় তার বিপরীত বাহুকে ধরা হয় লম্ব। তাহলে আমি যদি প্রশ্ন করি এই থিটা বা বিটা বাই 2 এটার বিপরীত বাহুকে আমরা কি বলবো? ইএস বাই 2, অবশ্যই ইএস বাই 2। তাহলে যখন আমরা সাইন বিটা বাই 2 নিব, আমরা সাইনের ক্ষেত্রে সূত্রটা কি জানি? লম্ব বাই অতিভুজ। তাহলে একটু দেখো আমাদের এখানে লম্বটা চলে আসছে কিন্তু ইএস বাই 2, আর অতিভুজের জায়গায় কিন্তু চলে আসছে কি আমাদের আর। তাহলে আলটিমেটলি আমাদের এখানে কি আসছে দেখো তো, ইএস বাই 2 আর, তাই তো? তাহলে এখন যদি আমরা অঙ্কন করি যে অতএব ইএস এটা আর আর গুণ করলে আমরা কি এমনটা পাই না? 2r ইনটু সাইন বিটা বাই 2, এটাই তো পাই নাকি? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যে এই ইএসটা পেয়েছি এটা কয়টার জন্য? অবশ্যই একটার জন্য। এখানে একটা মান আছে, এই প্রতিটার জন্য সিঙ্গেলে কি আমাদের এই ইএস এর মান। তো তোমাকে যদি বলা হয় ইএস যদি থাকে তোমার 10টা, তাহলে অবশ্যই তুমি এটার সাথে কি 10 গুণ করতে। যদি বলা হতো ইএস থাকে এখানে 20টা, তুমি এখানে অবশ্যই কি 20 গুণ করতে। তো আমরা যেহেতু ইকুয়েশন সলভ করছি, আমরা তো জানি না এখানে কয়টা সবসময় ফিক্স থাকে, এটা ভেরিয়েবল মান, যে কয়টা থাকতে পারে। এই জন্য আমরা এখানে তোমাদের বইয়ের ভাষায় আমরা বলি যে আমাদের যদি এখানে স্লট থাকে 4টা, আমি তো 4টা দিয়ে বললাম তাই তো, কিন্তু যদি এনি হাউ আমার অজানা অবস্থা থাকে তাহলে আমরা ধরে নিলাম যে আমাদের এই ইএস আছে m সংখ্যক পর্যন্ত। তাহলে যদি তাই হয় তাহলে আমি এখানে লিখতে পারি m সংখ্যক স্লট হলে, m সংখ্যক হলে, তাহলে আমরা এখন কি লিখতে পারি? m সংখ্যক হলে যে ES ইকুয়াল m ইন্টু 2r ইন্টু সাইন বিটা বাই 2। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে আমরা এই মানটা কার জন্য পেয়েছি? এই মানটা আমরা কার জন্য পেয়েছি? এই মানটা পেয়েছি কিন্তু আমরা কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং এর জন্য। এই যে এখানে নিচে দেখো একই স্লটে উৎপন্ন হয়ে যাবে, এই যে এখানে একই স্লট গুলোতে যে উৎপন্ন হয়ে যায় এই জিনিসটার মান পেয়েছি কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং। এখন আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং। এখন ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং বুঝতে হলে আমাদের কোন এই ডায়াগ্রাম থেকে একটা জিনিস বুঝলেই হবে যে এই যে এখানে লব্ধির যে যোগফলটা দেখতে পাচ্ছ, এই লব্ধির যোগফলটা বের করলে আমরা এই ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং এর ভেক্টরিক্যাল ভোল্টেজ কানেকশন পেয়ে যাব। তাহলে এখন আমরা যদি ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং এর জন্য যদি আমরা এখন এই ভেক্টরিক্যাল কানেকশনটা বের করতে চাই, তাহলে দেখো আমরা এখন যে কাজটা করব যে ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং এর ক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারি যে এখানে মনে করো যে তোমার এই যে ও থেকে এফ পর্যন্ত যদি টান দেওয়া হয়, একটু মনোযোগ দিয়ে দেখো, ও থেকে এফ পর্যন্ত যদি দূরত্ব নেওয়া হয়, এই ই আর কিন্তু এ এবং ই এর অর্ধেক ভাবে অবস্থান করছে, তাই তো নাকি? এই ই এবং এ এই পুরোটার মধ্যে ই আর কিন্তু পুরোটা নিল, তাহলে এ আর এফ কিভাবে হবে? ই আর বাই 2। তাহলে আমি কি এখানে লিখতে পারি না যে এ এফ সমান সমান ই আর বাই 2, তাই তো লিখতে পারি। এখন দেখো আরেকটা জিনিস দেখো, আমরা যদি ও এফ এ এই ত্রিভুজটা গ্রহণ করি, একটু খেয়াল করে দেখো, এই ত্রিভুজটা গ্রহণ করলে আমরা কি পাই? ফ্রম
ও এফ এ ত্রিভুজ, এই ত্রিভুজটা যদি গ্রহণ করি, একটু খেয়াল করে দেখো। আচ্ছা, আমরা এর আগে এখানে সাইন যখন নিয়েছিলাম তখন আমাদেরকে একটা নির্দিষ্ট থিটা ধরা হয়েছিল, কিন্তু আমরা কি এখানে নির্দিষ্ট কোনো থিটা ধরতে পেরেছি? পারিনি। যদি আমরা ও এফ এ এই ত্রিভুজটা নেই, একটু খেয়াল করে দেখো, আমার এই ত্রিভুজটার ক্ষেত্রে একটা ভূমি থাকবে, একটা লম্ব থাকবে, একটা অতিভুজ থাকবে। যেহেতু সমকোণী ত্রিভুজ, এখানে আমাদের একটা সমকোণ উৎপন্ন করছে। তো আমরা যদি তাই করতে চাই, আমাদের কিন্তু একটু মনোযোগ দিতে হবে যে আমার কিন্তু জানা নেই এইখানে কি কোণ উৎপন্ন করছে, এটা কিন্তু আমার জানা নেই, কিন্তু আমরা একটা জিনিস জানি যে এইখানে বিটা বাই 2 কোণ উৎপন্ন করছে। তো আমি তোমাকে কিছুক্ষণ আগে বোঝালাম যে এখানে যদি m সংখ্যক হয় তাহলে m দ্বারা গুণ হয়ে যাবে। তো সিমিলারলি আমি যদি এখানকার কোণটা নির্ণয় করতে চাই, এখানকার কোণটা নির্ণয় করতে চাই, তাহলে তুমি তখন কিভাবে বুঝবে? এখানে তো আর আমি জানি না কত সংখ্যক পর্যন্ত এই কোণটা রয়েছে। আমি এখানে হয়তো ধরছি 4টা, কিন্তু এটা তো আমাদের ফিক্স না। তো আমাদের ইকুয়েশনের জন্য আমাদের বুঝতে হবে যে বিটা বাই 2 আছে m পর্যন্ত। তাহলে m সংখ্যক যদি হয়, তাহলে সিমিলারলি আমাদের ব্যাপারটা কি দাঁড়াবে? m ইনটু বিটা বাই 2। তাহলে ও এফ এ এইটার জন্য আমাদের এই থিটাটা কি? m ইনটু বিটা বাই 2। তাহলে আমরা যদি এখানে নেই sin m ইনটু বিটা বাই 2, তাহলে আমরা sin এর ক্ষেত্রে কি জানি? লম্ব বাই অতিভুজ। তো এই কোণের বিপরীত বাহুটা হচ্ছে AF। এই AF টাকে আমরা এখানে কি লিখেছিলাম দেখো তো? ER বাই 2। তো ER বাই 2 হলে আমরা এখানে লিখতে পারি কি? ER বাই 2 ডিভাইডেড আমরা অতিভুজটা কি জানি দেখো তো? এই যে এইগুলো সবগুলো যেহেতু r, তাহলে আমার এটা কি হয়ে যাবে? অতিভুজটা r হয়ে যাবে। আমরা এখন তাহলে r টা বসিয়ে দিই। আলটিমেটলি এখান থেকে ক্যালকুলেশন করলেও আমরা একটা জিনিস পাই যে ER সমান সমান r 2r ইনটু sin m বিটা বাই 2, তাই তো? তাহলে ER পেলাম। এটা আমরা কিসের ভ্যালু পেলাম বলো তো? আমরা কিন্তু এটা পেয়ে গেছি ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং এর ক্ষেত্রে যে ভেক্টরিক্যাল মান সেটা। তাহলে ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং এর জন্য পেয়ে গেলাম এবং কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং এর জন্য পেয়ে গেলাম। আমরা কি এখন লিখতে পারি না যে অতএব KD ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর উপরে ছিল, দেখো উপরে ছিল পাশাপাশি স্লটে বা ভেক্টরিক্যাল ভোল্টেজ ইন ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং। তাহলে আমরা কি এখন এখানে ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং এর এই মানটা বসাতে পারি না? দেখো তো এখানে লিখতে পারি কি 2r ইনটু sin m বিটা বাই 2। আর নিচে আমাদের এখানে সূত্রটা ছিল কি দেখো তো? আমাদের নিচে ছিল ভেক্টরিক্যাল ভোল্টেজ ইন কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং। তো কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং এর জন্য আমরা এখানে পেয়েছিলাম m ইনটু 2r ইনটু sin বিটা বাই 2। তাহলে আমরা যদি এটা এখন বসিয়ে দেই যে m ইনটু 2r ইনটু sin বিটা বাই 2, তাহলে এখন এই 2r এবং এই 2r কাটা যাবে। আলটিমেটলি আমাদের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের সূত্রটা কি আসলো? যে sin m বিটা বাই 2 আর এখানে m ইনটু sin বিটা বাই 2, এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের সূত্র। তো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের সূত্র যদি আমরা এটা শিখে থাকি, তাহলে আমরা এখান থেকে ম্যাথমেটিক্যাল টার্মও হাত দিতে পারবো। তবে এই m এর ব্যাপারটা এখানে আচ্ছা বলে দিই, এখানে মনে রাখবা যে m সর্বদা সূত্র হচ্ছে স্লট পার পোল ইনটু ফেজ। এটা হচ্ছে আমাদের m এর সূত্র। এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে যে m টাকে আমরা সূত্র কিভাবে বের করতে পারি। প্রশ্নে যদি পোল সংখ্যা, স্লট সংখ্যা এবং ফেজ সংখ্যা বলা থাকে, তুমি এখান থেকে এই m এর মানটা পেয়ে যাবা। আর কোণের মানটা আমাদের প্রশ্নের ভিতরে দেওয়া থাকবে, সেটা আমরা বুঝতে পারবো যখন ম্যাথমেটিক্যাল টার্মে হাত দিব, তখন আমরা ইনশাআল্লাহ বুঝতে পারবো। তো তোমাদের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর এই পর্যন্তই।